বিশ্ব ব্যাংকের মতে একটি স্বাস্থ্যকর পুঁজিবাজার শুধু অর্থের যোগান দেয় না, এটি অর্থনীতির আয়না। কিন্তু সারপ্রাইজিংলি বাংলাদেশের পুঁজিবাজার কখনো এদেশের অর্থনীতির আয়না হয়ে উঠতে পারেনি, বরং এদেশের পুঁজিবাজার তার অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অস্থিরতা, অবিশ্বাস এবং কাঠামোগত দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, যা বাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের পুঁজিবাজারের কিছু প্রধান সমস্যা নিয়ে আজ আলোচনা করব। বাংলাদেশের পুঁজিবাজারের অসংখ্য সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো অনেক বছর ধরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বার্থের সাথে সাংঘর্ষিক ছিল। বিশেষ করে আইপিও নিয়ে যথেষ্ট পরিমাণ দুর্নীতি হয়েছে। এটি এখন বাজারের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু দুর্বল কোম্পানি বাজারে আসাতে একদিকে যেমন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে এই দুর্বল কোম্পানিগুলো নিয়ে বেশ জোরালো ম্যানিপুলেশন চলে, যা একদিকে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের গুণগত মান নষ্ট করছে, অন্যদিকে বাজারকে সময় সময় অস্থির করে তোলে। এ সকল দুর্বল কোম্পানিগুলোকে নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা দরকার, প্রয়োজনে নতুন নীতিমালা আনা দরকার। এমনও হতে পারে এই সকল কোম্পানিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কিছু আর্থিক প্রণোদনা দিয়ে এই কোম্পানিগুলোকে ওটিসি মার্কেটে প্রেরণ করা যেতে পারে। এছাড়াও নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন নীতিমালা পরিবর্তন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করা ইত্যাদি বিষয়গুলো বাজারকে নেতিবাচক ধারায় পরিচালিত করে। নিয়ন্ত্রক সংস্থায় পলিটিক্যাল প্রভাব এবং লবিংয়ের কারণে সঠিক তদারকি অনেক সময় হয় না। নিয়ন্ত্রক সংস্থাকে পলিটিক্যাল প্রভাব মুক্ত রাখা অনস্বীকার্য। দ্বিতীয় প্রবলেমটি হলো প্রাইস ম্যানিপুলেশন বা গ্যাম্বলিং। প্রাইস ম্যানিপুলেশন প্রতিটা ক্যাপিটাল মার্কেটেই কম বেশি হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো অসুস্থ প্রাইস ম্যানিপুলেশন। অসুস্থ প্রাইস ম্যানিপুলেশন বলতে আমি মিন করছি, একটি মার্কেটে যখন 50 থেকে 70% লেনদেন কিংবা প্রাইস অ্যাকশন শুধুমাত্র দুর্বল কোম্পানিতে হয়, তখন পুরো মার্কেটটি একটি অসুস্থ মার্কেটে পরিণত হয়। দুর্বল কোম্পানিগুলোতে এ ধরনের অ্যাগ্রেসিভ ম্যানিপুলেশন বাজারের গুণগত মান নষ্ট করে দেয়। কিছু প্রভাবশালী গ্রুপ কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়িয়ে পরের দরপতনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছে। এটি পরিকল্পিতভাবে করা হয়। এটি হলো একটি পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। গত এক যুগেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চলছে, যা বিনিয়োগকারীদের সর্বশান্ত করে দিয়েছে। এতে করে মার্কেট নিয়ে একটা ব্যাড মেসেজ আমাদের সমাজে পৌঁছে গেছে। অবস্থা এমন যে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশীদের এখন বলতেই পারেন না যে আপনি ক্যাপিটাল মার্কেটের একজন বিনিয়োগকারী। তৃতীয় প্রবলেমটি হলো কর্পোরেট গভর্নেন্সে স্বচ্ছতার অভাব। অনেক কোম্পানি নিয়মিতভাবে অডিট রিপোর্ট প্রকাশ করে না। কিছু কিছু তালিকাভুক্ত কোম্পানি ফিনান্সিয়াল রিপোর্টে মিথ্যা তথ্য দেয়। অডিট রিপোর্টে অনিয়ম এবং জালিয়াতির অভিযোগও রয়েছে। বিনিয়োগকারীরা সাধারণত কোম্পানির আয় দেখে বিনিয়োগ করে থাকে বছর শেষে ডিভিডেন্ড গেইনের আশায়। কিন্তু কিছু কিছু কোম্পানি বিভিন্ন উপায়ে আর্থিক প্রতিবেদন জালিয়াতি করে বছর শেষে তারা আয় অনুযায়ী ঠিকমতো ডিভিডেন্ড প্রদান করে না। এখানে একটি ভালো নীতিমালা প্রয়োজন। যদি এমন একটি আইন করা হয়, কোম্পানি তার আয়ের উপর অন্তত 50 থেকে 70% ডিভিডেন্ড প্রদান করবে, তাহলে বিনিয়োগকারীদের মাঝে আগ্রহ সৃষ্টি হবে। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি স্টক ডিভিডেন্ড দেওয়া হয়। স্টক ডিভিডেন্ড সম্পূর্ণভাবে বাতিল করা দরকার। এটি হলো বিনিয়োগকারীদের সাথে এক ধরনের প্রতারণা। নম্বর 4, ত্রুটিপূর্ণ আইপিও ও শেয়ার মূল্যায়ন প্রক্রিয়া। গত বেশ কয়েক বছর ধরে আইপিওর মাধ্যমে যে সকল কোম্পানি মার্কেটে লিস্টেড হয়েছে তার বেশিরভাগই দুর্বল কোম্পানি। এখানে এখন একটি প্রশ্ন আসতে পারে, আমাদের আইপিও প্রক্রিয়া কি প্রবলেমেটিক, নাকি আমাদের দেশের বিজনেস হাউসগুলোই প্রবলেমেটিক? অফকোর্স আমাদের দেশে অনেক ভালো মানের কোম্পানি রয়েছে, সুতরাং আমাদের আইপিও প্রক্রিয়াটি হচ্ছে প্রবলেমেটিক। এরপর আর নতুন করে যাতে কোনো দুর্বল কোম্পানি মার্কেটে প্রবেশ করতে না পারে, এ ব্যাপারে কঠোর থাকতে হবে। নাম্বার 5, যে সমস্যাটি আমরা মেনশন করছি এটি হলো লিকুইডিটি ক্রাইসিস অ্যান্ড মার্কেট মেকার। আমাদের পুঁজিবাজারে মার্কেট মেকার সিস্টেম ঠিকমতো কাজ করছে না বহু বছর ধরে। উপরন্তু মার্কেট মেকার রিটেল বিনিয়োগকারীদের মতো আচরণ করছে, সময় সময় নানা রকম দুর্নীতিতে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
এমত অবস্থায় মার্কেট মেকারের সংস্কার অতীব জরুরি। মার্কেট মেকার যদি সঠিক রোল প্লে না করে, একদিকে যেমন বাজার টেকসই হয় না, অন্যদিকে মার্কেটের গভীরতা না বাড়লে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়, ফলে মার্কেট ম্যানিপুলেশনে অসাধু ব্যক্তিবর্গ জড়িয়ে যায়। এখানে দুটো বিষয় ইম্পর্ট্যান্ট। একটি হলো মার্কেট মেকারকে শক্তিশালী করা, অন্যটি হলো মার্কেট মেকার সঠিক রোল প্লে করছে কিনা সেটার তদারকি করা। অন্যথায় বারংবার তারা দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারে। নাম্বার 6 যে প্রবলেমটি আমরা আইডেন্টিফাই করেছি এটি হলো নতুন প্রোডাক্ট এবং বাজারে বৈচিত্র্যের অভাব। উন্নত বিশ্বে যেখানে বিভিন্ন রকম ইটিএফস, ডেরাইভেটিভস, অপশন, ইন্ডেক্স ফান্ড, পাশাপাশি তাদের কমোডিটি মার্কেটও খুবই আকর্ষণীয়। এছাড়া সেখানে বন্ড মার্কেটও কিন্তু অনেক শক্তিশালী। আমাদের মার্কেটকেও আরও ডাইভার্সিফাই করা দরকার এবং আরও আকর্ষণীয় করে গড়ে তোলা দরকার। নাম্বার 7 লভ্যাংশ না দেওয়ার সংস্কৃতি। কিছু কিছু কোম্পানি তাদের সক্ষমতা থাকা সত্ত্বেও ডিভিডেন্ড না দেওয়ার সংস্কৃতি তৈরি করছে। এই সকল কোম্পানিগুলোকে কঠোরভাবে আইনের আওতায় আনা দরকার। নাম্বার 8 প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাব। বাংলাদেশের পুঁজিবাজারে বিমা কোম্পানি কিংবা মিউচুয়াল ফান্ডগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এছাড়া পেনশন ফান্ডের অংশগ্রহণও তেমন নেই। এইসব প্রতিষ্ঠানগুলিকে মার্কেটমুখী করতে হলে কিছু ট্যাক্স বেনিফিট দেওয়া জরুরি। এছাড়া পেনশন ফান্ডের অংশগ্রহণ বাড়াতে বন্ড মার্কেটকে শক্তিশালীভাবে গড়ে তোলা দরকার। এছাড়া বর্তমানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর নেই বললেই চলে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তখনই উৎসাহিত হবে যখন আমরা একটি শক্তিশালী পুঁজিবাজার গঠন করতে সক্ষম হব। নাম্বার 9 যে সমস্যাটি আমরা আইডেন্টিফাই করেছি এটি হলো বিশ্লেষণ এবং গবেষণার অভাব। বাংলাদেশের পুঁজিবাজার বিশ্লেষণের জন্য মানসম্মত গবেষণা প্রতিষ্ঠান খুবই কম। অধিকাংশ বাই সেল সিদ্ধান্ত আবেগ এবং গুজব নির্ভর। এতে একদিকে যেমন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাজারের টেকসই উন্নয়ন হচ্ছে না। এছাড়াও আরও অনেক সমস্যা আমাদের মার্কেটে রয়েছে। আপনারাও কিছু সমস্যা চিহ্নিত করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।